এই হলো রাজা জিতেন্দ্র নারায়ণের রাজপ্রাসাদ। তার রাজ্যে ধন সম্পত্তির কোনো অভাব নেই, নেই শুধু হাসি, আনন্দ, ফুল ফল, পাখি আর গান। কিন্তু আগে রাজামশাই এগুলো সবই খুবই ভালোবাসতেন। যে বছর এক অজানা জ্বরে রানীমা তার 2 ছেলে মেয়ে মারা গেলেন, সেই বছর থেকেই রাজামশাই কেমন যেন মনমরা হয়ে গেছেন। তার আর কোনো আনন্দ, হাসি, গান, পাখি এসব কিচ্ছু ভালো লাগে না। তাই তিনি তার রাজ্য থেকে এ সমস্ত কিছু বের করে দেবার নির্দেশ দিয়েছেন। কে আছিস? কে আছিস? এক্ষুনি ওই বদমাস পাখিটাকে ধরে রাজ্যের বাইরে বের করে দিয়ে আয়। আমি ওর ডাক সহ্য করতে পারছি না। ও কি অসহ্য, কি অসহ্য! আমি আর এই ডাক শুনতে পারছি না। মন্ত্রী, মন্ত্রী! আগে মহারাজ, এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করো। এই কে আছিস? এক্ষুনি এই পাখিটাকে খাঁচায় বন্দি করে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আয়। ওর ডাকে আমাদের রাজামশাইয়ের শরীর খারাপ করছে। মহারাজের জয় হোক। বলো বলো মন্ত্রী, কি সংবাদ এনেছো? মহারাজ, অনেক খোঁজ করেও ওই পাখিটাকে কিছুতেই ধরা গেল না। তবে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি 4 দিকে সৈন্য পাঠিয়ে দিয়েছি, খুব শীঘ্রই সে ধরা পড়বে মহারাজ। যা করার তাড়াতাড়ি করো। ওই অসহ্য ডাকে আমার সারা দিন মাথা যন্ত্রণা করে। কিছুতেই আমি রাজকার্যে মন দিতে পারছি না। আমি চাই না আমার রাজ্যে কোনো পাখির কলতান শোনা যাক। গান, আনন্দ, উৎসব এসবের কোনো কিছু আমার একদম সহ্য হয় না মন্ত্রী। আমার রক্ত গরম হয়ে ওঠে, মনে হয় সবাইকে শুলে চড়িয়ে দিই। পদার্থ সব, একটা পাখিকে এরা ধরতে পারে না, তাহলে শত্রু নিধন করবে কি করে? আপনি একটু শান্ত হন মহারাজ, না হলে উত্তেজনায় অসুস্থ হয়ে পড়বেন। কিছু চিন্তা করবেন না মহারাজ, ওই পাখির ডাক আপনি আর শুনতে পাবেন না। আর যদি শুনতে পাই, তাহলে আপনি যা শাস্তি দেবেন তাই মাথা পেতে নেব মহারাজ। এই প্রাসাদ, এই রাজকার্য সবকিছু কি ভয়ানক অসহ্য মনে হয় আমার কাছে। আমি এ সব কিছু থেকে মুক্তি চাই, মুক্তি চাই। রানী, রানী, কেন তোমরা সবাই আমায় ছেড়ে চলে গেলে? আমার যে তোমাদের ছাড়া কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই ওই আবার আবার সেই বিরক্তিকর শব্দ আমার মাথা থেকে পা অব্দি জ্বালা করছে। উফ, কি দুর্বিষহ ওই শব্দ! না না, আমি আর কিছুতেই এই প্রাসাদে থাকবো না। এই পাখিটাকে যে করেই হোক আমার খুঁজে বের করতেই হবে। যত সব অপদার্থগুলোকে দিয়ে কোনো কাজ হবে না। এই রইল আমার রাজমুকুট, রাজপোশাক, আমার আর কিচ্ছু চাই না। ওই পাখিটাকে আমার ধরতেই হবে, ধরতেই হবে। রাজা সাধারণ পোশাক পরে রাতের অন্ধকারে প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন।
এই সাধারণ পোশাকে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছি, কিন্তু রাত পেরিয়ে সকাল হয়ে গেল, তবুও সেই পাখিটার দেখা তো পেলাম না। এইভাবে আর কতদিন আমাকে একা একা বেঁচে থাকতে হবে ভগবান? সবাইকে যখন নিয়ে নিলে, তখন আমাকেও কেন তুলে নিলে না? আমার আর একদম রাজপ্রাসাদ, রাজকার্যে মন বসে না। না না, আমার এইভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। আমি আসছি রানী, আমি আসছি তোমাদের কাছে, আমি আসছি। আমি আমি কোথায়? তোমরা কারা? মাথাটা খুব যন্ত্রণা করছে। ও আমার নাম রাম, আর ও হলো আমার বোন গীতা। আমরা দুজন ভাই বোন। সকালে নদীর ঘাটে জল নিতে এসেছিলাম, এসে দেখি তুমি এখানে শুয়ে আছো। অনেকক্ষণ ডাকলাম তোমাকে, কিন্তু কোনো সাড়া দিলে না। তাই তো আমরা তখন থেকে এখানে বসে আছি। তোমাকে একলা ফেলে রেখে কি করে যাব বলো? তাই তো তোমার জন্য আমরা বসে আছি। তোমাদের বাড়ি কোথায়? আমাকে নিয়ে যাবে তোমাদের বাড়িতে? হ্যাঁ, নিয়ে যাবই তো। ওই যে সামনে যে মন্দিরটা দেখছো, তার পেছনেই আমাদের বাড়ি। চলো চলো, আমরা তোমাকে আস্তে আস্তে ধরে ধরে নিয়ে যাচ্ছি। এসো, আমাদের দুই ভাই বোনের হাত ধরো, ধরো না। ওমা, এরকম অবাক হয়ে কি দেখছো? কই, এসো, আমাদের হাত ধরো। না না, কিছু না। তোমরা খুব ভালো, খুব ভালো। সারাদিন তুমি তো কিছুই খেলে না, এখন এই খাবারটা খেয়ে নাও। এগুলো কি খাবার? ওমা, কি খাবার মানে? রুটি আর কুমড়োর তরকারি তোমার জন্য এনেছি। আমাদের গাছের কুমড়ো, খেয়ে দেখো, খুব মিষ্টি। আমি এসব খাই না। আমি পোলাও, মাংস, কোপ্তা, কালিয়া এইসব খাই। এইসব খাবারের নাম শুনেছি বটে, কিন্তু কোনোদিন তো চোখে দেখিনি। এগুলো তো রাজার বাড়ির খাবার। আমরা কোথায় পাবো বলো? আমরা তো খুব গরিব। তুমি এখন এই খাবারটাই খাও, দেখো ভালো লাগবে। দেখো কেমন রান্না করেছি বলো। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে, তুমি খাও, আমি তোমার জন্য আরো রুটি নিয়ে আসছি। আচ্ছা, তোমার নাম কি গো? নাম? হ্যাঁ, নাম। মানে আচ্ছা, আমি তোমাকে ভালো বন্ধু বলে ডাকতে পারি? বেশ তাই দেখো। কি মজা, কি মজা, কি মজা! আমাদের নতুন বন্ধু, ভালো বন্ধু। আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে, কেমন? আমাদের বাবা মা না কেউ নেই। তুমি আমাদের ছেড়ে কোনোদিন কোথাও চলে যাবে না তো? আমাদের ছেড়ে কোনোদিন যেও না। না না,
এইভাবে বিনা রাজায় রাজকার্য চলবে কি করে? আমরা সারা রাজ্যে খোঁজ করেছি মন্ত্রী মশাই, কিন্তু রাজা মশাইয়ের কোনো খোঁজ কোথাও পেলাম না। অসম্ভব! রাজামশাই না এলে আমরা সকলে বিপদে পড়ে যাব। যে করে হোক রাজামশাইকে খুঁজে বার করতেই হবে। কোথায় যে চলে গেলেন রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, রাজামশাইকে ফিরে আসতেই হবে, ফিরে আসতেই হবে। হ্যাঁ হ্যাঁ। আজ এতদিন হয়ে গেল এখানে আছি, তোমাদের সঙ্গে দিনগুলো বেশ ভালোভাবেই কেটে যাচ্ছে। জানো বন্ধু, আমাদের আর একজন বন্ধু আছে। আর একজন বন্ধু? কে? সে কে? হ্যাঁ গো, আমি এক্ষুনি আনছি তাকে। তুমি দেখলে তোমারও খুব ভালো লাগবে। এই দেখো, এই হলো আমাদের আরেকজন বন্ধু, বুলবুলি। পাখি, পাখি, এ তো সেই পাখিটা যাকে ধরতে প্রাসাদ থেকে আমি বেরিয়েছিলাম। প্রাসাদ মানে তুমি পাখি ধরবে কেন? না না, কিছু না, কিছু না। ওকে ওকে এক্ষুনি আমার সামনে থেকে নিয়ে যাও। আমি ওর ডাক সহ্য করতে পারছি না, নিয়ে যাও। তোমার ওকে ভালো লাগলো না? একবার তুমি ওকে নাও, দেখো ও তোমারও বন্ধু হয়ে যাবে। না না, ওকে দেখতে ইচ্ছে করছে না। ও এখানে থাকলে আমি থাকতে পারবো না। ওকে এক্ষুনি এখান থেকে বিদায় করো। ঠিক আছে, ঠিক আছে বন্ধু, তুমি যখন চাইছো না তখন পাখিটাকে আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। না না দাদা না, ও চলে গেলে যদি আর ফিরে না আসে। ওকে এখন ছেড়ে দে, তুই দেখবি ও ঠিক ফিরে আসবে। যাও যাও, তুমি উড়ে চলে যাও। যদি ওই দুষ্টু রাজাটা পাখিটাকে দেখতে পায় তাহলে কি হবে দাদা? শুনেছি ও নাকি পাখি সহ্যই করতে পারে না। দুষ্টু রাজা মানে? হ্যাঁ গো বন্ধু, আমাদের দেশের রাজা জানো, সে খুব দুষ্টু। গান, ফুল, পাখি কিছুই তার পছন্দ নয়। শুনেছি তার রাজ্যে নাকি কেউ হাসতেও পারে না। ও তাই বুঝি? সত্যি সত্যি রাজাটা খুব দুষ্টু। তুই চিন্তা করিস না বোন, বুলবুলি দেখবি অন্ধকার হবার আগেই ঠিক ফিরে আসবে। আর কাঁদিস না, কাঁদিস না। আমি কি করলাম? একটা বাচ্চা মেয়েকে শুধু শুধু কাঁদালাম। না না না, এটা আমি ঠিক করলাম না, ঠিক করলাম না। আমি কাল সকালেই যাব, পাখিটাকে যেখান থেকে হোক খুঁজে নিয়ে আসবো। ছি ছি ছি, আমি কি করেছি? রাগের বশে আমি কত মানুষকে কষ্ট দিয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনের পরেও যে কোটি কোটি মানুষের জীবন আছে, তারাও যে মানুষ, তাদেরও যে রাগ, দুঃখ, অভিমান আছে, সেটা আমি ভুলেই গিয়েছিলাম। এই ছোট্ট শিশু দুটি দেবতুল্য ভগবান, এদের কাছে না এলে আমি জানতেই পারতাম না জীবনের আসল মানেটা কি। আমি দেশের রাজা, দেশের রক্ষাকর্তা, সবার মুখে হাসি ফোটানো আমার কাজ, অথচ সেই আমি সবার হাসি কেড়ে নিয়েছিলাম। আজ আমার চোখ খুলে দিয়েছে ওই ছোট্ট দুটো শিশু। আমি কাল সকালেই সেই পাখির সন্ধানে বেরিয়ে পড়ব। একে, তুমি কোথায় যাচ্ছ? না
না কোথাও না, এমনি ভাবছিলাম একটু চারপাশটা ঘুরে দেখি, যদি পাখিটাকে দেখতে পাই। দেখো না, বাড়িতে কোথাও দাদাকে দেখতে পাচ্ছি না। দাদা যে কোথায় চলে গেল? সে কি, রাম বাড়িতে নেই? এত সকালে কোথায় চলে গেল? আমার মনে হয় কি জানো, দাদা বুলবুলিকেই খুঁজতে বেরিয়েছে। তুমি চিন্তা করো না ভালো বন্ধু, ও ঠিক চলে আসবে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে দেখি দেখি আর একটু অপেক্ষা করে যদি পাখিটা ফিরে আসে তাহলে আমিও নিশ্চিন্ত হই। কোথায় যে গেল বুলবুলিটা? বুলবুলি, এই বুলবুলি, কোথায় গেলি? আয়, ফিরে আয়। ওরে বাবা, আর যে পারছি না, খুব খিদে পেয়েছে, আমার খুব তেষ্টাও পেয়েছে। আরে ওই তো কিছু দূরে অনেক বড় বড় দোকান বাজার দেখা যাচ্ছে। যাই বাবা, ওখানে যাই, ওখানে গেলে নিশ্চয়ই আমায় কিছু খেতে দেবে। বাবা, এত মিষ্টি, এত খাবার কোনোদিন তো চোখেই দেখিনি। ওরে বাবা, কত বড় বড় বাড়ি সব! কোন জায়গায় এসে পড়লাম আমি? যাই, একটা মিষ্টি খাই। ও কাকু, কাকু, আমাকে একটা মিষ্টি খেতে দাও না, খুব খিদে পেয়েছে। মিষ্টি দেবে না ছাই দেবে? যা 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 এখান থেকে, ভাগ। মেলা কাজ পড়ে আছে, যা যা যা, এখন বিরক্ত করিস না। তোমার তো এত খাবার রয়েছে, তার মধ্যে একটা মিষ্টি খেতে চাইলাম, তুমি সেটাও দিলে না কাকু। এই মজা হচ্ছে, মজা হচ্ছে? কোথা থেকে এসেছিস? হ্যাঁ, জানিস না জিনিস কিনতে গেলে টাকা লাগে? আগে টাকা দে, তবে মিষ্টি পাবি। টাকা? আমি টাকা কোত্থেকে পাবো কাকু? আমার কাছে তো টাকা নেই। তাহলে মিষ্টিও পাবি না। যা, ভাগ ভাগ এখান থেকে। কি অজব জায়গা রে বাবা, এমন জায়গা তো আগে কখনো দেখিনি। এত খাবার চোখের সামনে থাকা সত্ত্বেও একটা খাবারও খেতে পারবো না। কি জানি বাড়িতে এখন ভালো বন্ধু আর বোন কি করছে? বুলবুলিকেও এখনো খুঁজে পেলাম না, কোথায় যে উড়ে গেছে। যে করেই হোক বুলবুলি আর রামকে আমায় খুঁজে বের করতেই হবে, আর আমার জন্য আমি কাউকে কাঁদতে দেব না। ভালো বন্ধু, কি হবে গো? দাদাকে খুঁজে পাবো তো? আমার খুব ভয় করছে, যদি বাবা মার মতো দাদাও। না না না, এইসব বলো না, এইসব বলো না, এইসব কিচ্ছু হবে না, রামের কিচ্ছু হবে না। ও যেখানেই থাক ভালো থাকবে, ওকে ওকে আমরা খুঁজে বের করবই। এই এত বড় বাড়িটা কার গো? বাড়ি? বাড়ি কি রে? বল প্রাসাদ, এটা রাজপ্রাসাদ। হ্যাঁ, রাজা মানে সেই দুষ্টু রাজা যে শুধু পাখি ধরে? এই কে রে তুই? কে রে তুই ছেলে? তোর সাহস তো বড় কম নয়, রাজার প্রাসাদের সামনে দাঁড়িয়ে রাজার নামেই বদনাম করছিস। চল চল, তোকে আজ গারদে পুরব, চল। কি, আমি তো প্রাসাদের সামনে চলে এলাম, যদি যদি কেউ দেখে নেয়। বাঁচাও, বাঁচাও,
বাঁচাও। দাদা দাদা, ভালো বন্ধু দাদার গলা শুনতে পেলাম। আমাকে আমাকে যদি কেউ চিনে ফেলে, কিন্তু রামকে আমায় বাঁচাতেই হবে। ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও এক্ষুনি। মহারাজ, আপনি? এই সবাই শোনো, আমাদের রাজা মশাই ফিরে এসেছেন। রাজা মশাই? রাজামশাই? হ্যাঁ হ্যাঁ, আমি এই রাজ্যের রাজা। তুমি তাহলে সব পাখিদের? হ্যাঁ হ্যাঁ গো বন্ধু, আমার আদেশেই সব পাখিদের ধরে ভিন রাজ্যে ছেড়ে দিয়ে আসা হতো, কিন্তু এখন আমার চোখ খুলে গেছে। এখন আমি সম্পূর্ণ একজন অন্য মানুষ। তাই আজ থেকে আর কোনো পাখিকে ধরে কোথাও পাঠানো হবে না। আর নাচে গানে উৎসবে সব সময় আমার রাজ্য হাসিতে খুশিতে ভরে থাকবে। আর তোমরাও আজ থেকে আমার সঙ্গে এই প্রাসাদেই থাকবে, আমার ছেলে আর মেয়ে হয়ে। কি মজা, বুলবুলি চলে এসেছে। দেখো বন্ধু, বন্ধু দেখো, এই নাও বুলবুলিকে তুমি একবার নাও। দাও দাও, আমার হাতে দাও। জয় মহারাজের জয়। আসুন আসুন শ্যামল বাবু, আপনার জন্যই অপেক্ষা করছি। পথে কোনো অসুবিধা হয়নি তো? না না অনিল বাবু, আপনাদের সুন্দর ব্যবস্থাপনায় আমরা সত্যি আপ্লুত। কোনো অসুবিধাই হয়নি। আলাপ করিয়ে দিই, মিতালি, ইনি হলেন অনিল বাবু, শ্রী অনিল চন্দ্র বিশ্বাস। আর সত্যচরণ বাবুরা আমেরিকা চলে যাবার পর থেকে ইনি এখানকার সবকিছু দেখাশোনা করেন। আর ইনি হলেন আমার গিন্নি মিতালি। আর এই হলো আমার ছোট্ট প্রিন্সেস মিনি। নমস্কার নমস্কার, এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। যা অসুবিধে হবে আমাকে বলবেন। এসো মিনি সোনা, ভেতরে এসো এসো। মিনির জন্য এখানে আসা। ডাক্তারবাবু বললেন যে শান্ত নিরিবিলি জায়গায় গেলে ওর শরীর ভালো হবে, তাই এখানে এলাম। গত 2 মাস ধরে মেয়েটা এমন ভুগছে। আর বাইরে দাঁড়িয়ে থাকবেন না, তাহলে মিনিমার ঠান্ডা লেগে যেতে পারে। নতুন জায়গা তো। হ্যাঁ হ্যাঁ মিতালি, মিনিকে নিয়ে তুমি ভেতরে এসো। আরে এখানে আবার বাদুড়ও থাকে নাকি অনিল বাবু? তাই তো, এতদিন এখানে আছি, এরকম ঘরের ভেতর বাদুড় আসতে তো কখনো দেখিনি। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি দেখছি এই বিষয়টা। আপনারা বিশ্রাম নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। জায়গাটা যেন কেমন গা ছমছমে, তাই না গো? তার উপরে আবার মাথার ওপর দিয়ে ওইভাবে বাদুড় উড়ে গেল। জানো, একদম ভালো লাগছে না ব্যাপারটা। আরে ওসব নিয়ে চিন্তা করো না তো, আমরা তো আর এখানে সারা জীবন থাকবো না, মাত্র তো কটা দিন। মিনির শরীরটা একটু ভালো হয়ে গেলেই এখান থেকে চলে যাব। হ্যাঁ, ঠাকুর করেন যেন তাড়াতাড়ি মিনি সুস্থ হয়ে যায়। আর ভালো লাগছে না, কবে থেকে মেয়েটা জ্বরে ভুগছে। সব কিছু তাড়াতাড়ি ঠিক হয়ে গেলেই চলে যাব এখান থেকে। দেখি তো মিনির জ্বরটা কমলো কিনা। না, এখন আর জ্বর নেই। এবার শুয়ে পড়ো, অনেকটাই রাত হলো। মা, ওমা, ওমা দেখো, সেই বাদুড়টা আবার এসেছে এখানে। কি হলো? আরে এই বাদুড়টা এখানে কি করে এলো?
কাল তো ছিল না। আমার কেমন ভয় করছে। আরে অত চিন্তা করো না, নিশ্চয়ই রাতের বেলায় খোলা জানলা দিয়ে ঢুকে পড়েছে। আমি এক্ষুনি অনিল বাবুকে খবর দিচ্ছি। তুমি একটু শান্ত হও তো মিতালি। মা, আমি একটু আমার পুতুলের সঙ্গে খেলছি। হ্যাঁ খেলো, কিন্তু অন্য কোথাও যেও না, বাড়ির সামনেই থাকবে, কেমন? ঠিক আছে মা। আমার নাম মিমি। তোমার নাম কি? আমার নাম পিটার বসাক। তুমি এখানে বসে কি করছো? আমি লিখছি। তুমি কি লিখছো? আমার কথা লিখছি। আমায় শোনাবে তোমার কথা? না, আমার কথা আমি কাউকে বলি না, তোমাকেও বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো না। আমি আসছি, তুমি লেখো। এত ভয় পেও না। তুমি এখানে একলা একলা কি করে এলে? তোমার বাড়ির লোকজন কোথায়? আমি, বাবা আর মা সামনের ওই বাড়িটায় ঘুরতে এসেছি। সামনের ওই বাড়িটায়? হ্যাঁ। আচ্ছা আমি এখন আসি, না হলে মা খুব বকবে। হ্যাঁ গো মিতালি, অনেকক্ষণ হলো মিনিকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল জানো তুমি? কোথায় আর যাবে, এখানেই আশেপাশে কোথাও আছে। সারা দিন মেয়েটার একটুও খোঁজ রাখো না। প্রায় 1 ঘন্টা ধরে আমি ওকে খুঁজে বেড়াচ্ছি। একেই অসুস্থ, তারপর একা একা যে কোথায় চলে গেল। 1 ঘন্টা ধরে খুঁজে পাচ্ছ না? ওমা, আমাকে তো বলে গেল যে বাড়ির সামনেই পুতুল নিয়ে খেলবে। বাবা বাবা, জানো জানো ওইদিকে একটা মন্দিরে। আরে মিনিমা, তুই এতক্ষণ কোথায় ছিলি রে মা? খুঁজে খুঁজে আমি তো একদম হয়রান হয়ে গেলাম। আমি ওই ভাঙা মন্দিরে পিটার কাকুর সঙ্গে কথা বলছিলাম। ভাঙা মন্দির? তুই ওই ভাঙা মন্দিরে গিয়েছিলি? দেখেছো দেখেছো মেয়ের সাহস? এটা আমি কি শুনছি মিনিমা? এই কাজটা তো তুমি একদম ঠিক করনি। সরি বাবা, আর কোনোদিন যাব না। কিন্তু জানো, পিটার কাকু খুব ভালো। গল্প পরে হবে, আগে চলো স্নান সেরে খেতে বসবে, অনেক বেলা হয়ে গেছে। এই এলাকাটা একটু বেশি ফাঁকা। সকালে রাস্তায় বেরিয়েও কাউকে সেরকম দেখতে পেলাম না। অনিল বাবু, আপনি এখানে একা থাকেন কি করে? ওই কাজের তাগিদে থাকতে হয়। তবে আপনার মতো মাঝে সাঝে কেউ যখন আসে, তখন কথা বলে একটু হাঁপ ছেড়ে বাঁচি। আচ্ছা অনিল বাবু, বলুন তো, পেছনের ওই ভাঙা মন্দিরে কেউ একজন পিটার বসাক বলে আছেন, চেনেন নাকি? পিটার বসাক? সে কে? কোনোদিন তো নাম শুনিনি। ওই আজ সকালে আমার মেয়ে ওইদিকে একটু ঘুরতে গিয়েছিল, ওর সঙ্গে আলাপ হয়েছে। আর উনি নাকি ওই ভাঙা মন্দিরে বসেই কবিতা টবিতা কি সব লেখেন। আজ প্রায় 10 বছর হয়ে গেল এখানে আছি, এই নাম আমি প্রথম শুনছি। আর তাছাড়া ওই ভাঙা মন্দিরের দিকটা একদম ভালো না। না না না, লোকে নানা রকম কথা বলে। তাই বলছিলাম যে মিনি সোনাকে একা একা কোথাও ছাড়বেন না। হ্যাঁ, আজ আমারই দোষে মেয়েটা বেরিয়ে গিয়েছিল। বুঝতে পারিনি যে একা একা এইভাবে চলে যাবে। কাল থেকে ওকে আর একদম চোখের আড়াল করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত চিন্তা করতে হবে না। হতেও পারে উনিও হয়তো আমাদেরই মতন বেড়াতে এসেছেন। কবি মানুষরা তো একটু একাকিত্ব খোঁজেন, তাই হয়তো ওখানে গিয়ে লিখতে বসে গেছেন। ঠিক আছে, আজ তাহলে আমি আসি। কোনো দরকার লাগলে বলবেন। হ্যাঁ,
এইখানটা খুব ব্যথা করছে। কি হলো? কি হলো মিনিমা? ওই দেখো ওপরে বাদুরটা ঝুলছে। মাগো, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম, তাই দেখতে এলাম। সব ঠিক আছে তো? ওটা কিসের দাগ আপনার মাথায়? না, মানে দৌড়ে আসতে গিয়ে দরজায় ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, তাই মাথাটা কেটে গেছে। এই দেখুন, দেখুন বাদুড়ে আমার মেয়েটার কি করেছে। ইস, আমি দেখছি ওষুধের ব্যবস্থা করছি। আমার কাছে ওষুধ আছে, লাগবে না। মেয়েটা কাল থেকে যন্ত্রণায় কাতরাচ্ছে, জ্বরটা বেড়েছে। আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, তুমি তাড়াতাড়ি এখান থেকে যাওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ গো, আমিও তাই ভাবছিলাম, এই অশুভ জায়গায় আর এক মুহূর্ত থাকা যাবে না। আমি বরং আজই এখান থেকে যাওয়ার ব্যবস্থা করি। অনিল বাবুকে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ওনার মাথায় কাটা দাগটা দরজায় ধাক্কা লেগে হয়নি, অন্য কোনো কারণে হয়েছে। আমারও তাই মনে হয়। এখানে সবকিছুই কেমন যেন রহস্যজনক। আমার মিনিটার আমি আর কোনো ক্ষতি হতে দেব না। আজই এর একটা বিহিত করতে হবে। আর শুয়ে থাকতে ভালো লাগছে না, কি যে করি। মা আমাকে কোথাও যেতে বারণ করেছে। কি হলো মিনি, আজ গেলে না যে? আমার তো শরীর খারাপ, তাই মা আমাকে কোথাও যেতে বারণ করেছে। আমি তাই ঘরেই শুয়ে আছি। আচ্ছা, তোমার মাথায় ওটা কিসের কাটা দাগ? ও, এটা কিছু না, পড়ে গিয়েছিলাম তাই। আমার লেখাটা প্রায় শেষ করে এনেছি, তুমি এলে তোমায় শোনাবো। আই মিমি, একা একা কার সঙ্গে কথা বলছিস? এই তো পিটার কাকুর সঙ্গে। এখানেই তো ছিল, কোথায় চলে গেল? বোধহয় জ্বরের ঘরে ভুল দেখেছিস। না মা, আমি সত্যি বলছি, এখানেই পিটার কাকু এসেছিল। নাও এবার খেয়ে নাও, আর কথা বলতে হবে না। আমি বাবার সঙ্গে খাবো। বাবার আসতে দেরি হবে, ট্রেনের টিকিট কাটতে গেছে। আমরা কালই এখান থেকে চলে যাব। কালই চলে যাব? কিন্তু বাবা যে বলেছিল 1 সপ্তাহ থাকবে। তোমাকে এত কথা জানতে হবে না, চুপ করে খেয়ে নাও। এ কি, আপনি এখানে? না মানে কোনো দরকারে এসেছিলেন? হ্যাঁ, আমরা কালই এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু 1 সপ্তাহ থাকবেন বলে একদিনেই পালিয়ে যাচ্ছেন, এত ভয় আপনাদের? না মানে থাকবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আরেকবার ভেবে দেখতে পারতেন। আর ভেবে দেখার কোনো জায়গা নেই অনিল বাবু। কালই আমরা এখান থেকে চলে যাচ্ছি, এন্ড দ্যাট ইজ ফাইনাল। বেশ, আপনাদের ব্যাপার। এই লোকটাকে আমার একদম ভালো লাগছে না। যাই তোর গতিবিধি একটু লক্ষ্য করি। হ্যাঁ, অনিল বাবু নিজেই ভাঙা মন্দিরে আসতে তো আমাদের বারণ করেছিলেন, আর উনি কিনা নিজে এখানে এলেন। কি করলেন ওখানে? একবার দেখি তো।
লকেটে লেখা পিটার বসাক, জন্ম ৩/৬/১৯৭০, মৃত্যু ৬/৭/১৯৯০। পিটার বসাক, পিটার বসাক, পিটার বসাক, পিটার বসাক। হ্যাঁ, এই নামটা ও হ্যাঁ, মনে পড়েছে। এর সঙ্গে তো আমার মিন্নির আলাপ। কিন্তু এটা কি করে সম্ভব? কি করে সম্ভব এটা? ১৯৭০ জন্ম, ১৯৯০ যে মারা গেছে। না না না, এই অভিশপ্ত জায়গায় আমি আর এক মুহূর্ত থাকবো না। আমায় এক্ষুনি ফিরতে হবে। ওরা দুজন তো একা আছে। কি গো, এইভাবে হাঁপাচ্ছ কেন? চলো চলো, তৈরি হয় না, আমাদের এক্ষুনি বেরোতে হবে। এই অন্ধকারে কোথায় যাব আমরা? তার চেয়ে কাল সকালে গেলে তো। আরে বাবা, কথা না বাড়িয়ে যা বলছি তাই করো। আপনারা এখন কোথাও যাবেন না, কাল সকালে না হয়। দেখুন অনিল বাবু, আমি আপনার কথা শুনে কাজ করব না। মিতালি, তাড়াতাড়ি চলো। এসব কি হচ্ছে? এটা কি? পিটারের নামটা আপনার মুখে শুনে আমার সন্দেহ হয়েছিল। এই এলাকাটা একটু বেশি ফাঁকা। সকালে রাস্তায় বেরিয়েও কাউকে সেরকম দেখতে পেলাম না। অনিল বাবু, আপনি এখানে একা থাকেন কি করে? ওই কাজের তাগিদে থাকতে হয়। তবে আপনার মতো মাঝে সাঝে কেউ যখন আসে তখন কথা বলে একটু হাঁপ ছেড়ে বাঁচি। আচ্ছা অনিল বাবু, বলুন তো, পেছনের ওই ভাঙা মন্দিরে কেউ একজন পিটার বসাক বলে আছেন, চেনেন নাকি? পিটার বসাক? সে কে? কোনোদিন তো নাম শুনিনি। ওই আজ সকালে আমার মেয়ে ওইদিকে একটু ঘুরতে গিয়েছিল, ওর সঙ্গে আলাপ হয়েছে। আর উনি নাকি ওই ভাঙা মন্দিরে বসেই কবিতা টবিতা কি সব লেখেন। তারপর মিনির ঘাড়ে ওই কামড়ের দাগ দেখে আমি নিশ্চিত হয়ে যাই যে ওটা পিটারের কাজ ছিল। খুব ব্যথা করছে। কি হলো? কি হলো মিনিমা? ওই দেখো ওপরে বাদুরটা ঝুলছে। মাগো, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। খুব জোরে চিৎকারের আওয়াজ পেলাম, তাই দেখতে এলাম। সব ঠিক আছে তো? ওটা কিসের দাগ আপনার মাথায়? না, মানে দৌড়ে আসতে গিয়ে দরজায় ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, তাই মাথাটা কেটে গেছে। এই দেখুন, দেখুন বাদুড়ে আমার মেয়েটার কি করেছে। ইস, আমি দেখছি ওষুধের ব্যবস্থা করছি। আমার কাছে ওষুধ আছে, লাগবে না।
ও ছিল মন্দিরের পুরোহিতের ছেলে প্রবাল মুখুজ্জে। এক খ্রিস্টান মেয়েকে বিয়ে করে বলে পুরোহিত মশাই ওকে ত্যায্য পুত্র করে, আর সেই রাগে ওরা দুজনেই আত্মহত্যা করে। ওর আত্মা শান্তি না পেয়ে রক্ত চোষা হয়ে ঘুরে বেড়াচ্ছিল। আমার নাম মিমি। তোমার নাম কি? আমার নাম পিটার বসাক। তুমি এখানে বসে কি করছো? আমি লিখছি। তুমি কি লিখছো? আমার কথা লিখছি। আমায় শোনাবে তোমার কথা? না, আমার কথা আমি কাউকে বলি না, তোমাকেও বলবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো না। আমি আসছি, তুমি লেখো। আহ, এত ভয় পেও না। তুমি এখানে একলা একলা কি করে এলে? তোমার বাড়ির লোকজন কোথায়? আমি, বাবা আর মা সামনের ওই বাড়িটায় ঘুরতে এসেছি। সামনের ওই বাড়িটায়? হ্যাঁ। আচ্ছা আমি এখন আসি, না হলে মা খুব বকবে। আর শুয়ে থাকতে ভালো লাগছে না, কি যে করি। মা আমাকে কোথাও যেতে বারণ করেছে। কি হলো মিনি, আজ গেলে না যে? আমার তো শরীর খারাপ, তাই মা আমাকে কোথাও যেতে বারণ করেছে। আমি তাই ঘরেই শুয়ে আছি। আচ্ছা, তোমার মাথায় ওটা কিসের কাটা দাগ? ও, এটা কিছু না, পড়ে গিয়েছিলাম তাই। আমার লেখাটা প্রায় শেষ করে এনেছি, তুমি এলে তোমায় শোনাবো। আই মিমি, একা একা কার সঙ্গে কথা বলছিস? এই তো পিটার কাকুর সঙ্গে। এখানেই তো ছিল, কোথায় চলে গেল? বোধহয় জ্বরের ঘরে ভুল দেখেছিস। না মা, আমি সত্যি বলছি, এখানেই পিটার কাকু এসেছিল। এসব কি হচ্ছেটা কি? আমি চার্চে গিয়ে এই মন্ত্রপুত ক্রস নিয়ে এসেছিলাম। একমাত্র এর মাধ্যমেই ওকে বধ করা যেত। বাইরে গিয়েও শান্তি পেতেন না। ও মিনিকে ঠিক খুঁজে বের করে ও রক্ত খেয়েই যেত। তাই আপনাদের আজ যেতে বারণ করেছিলাম। সরি, আমায় ক্ষমা করে দেবেন অনিল বাবু। রিয়েলি আই এম সরি। আমি আপনাকে ভুল বুঝেছিলাম। না না, ঠিক আছে, এখন বিশ্রাম নিন। কাল সকালে কিছু খেয়ে বেরিয়ে যাবেন। ছোট্ট বন্ধুরা, আজ তোমাদের শোনাবো এক ভুতুড়ে জাহাজের গল্প। এই গল্পের নায়ক হলো অনির্বাণ। ওই দেখো, অনির্বাণ তার মামা বাবুর সঙ্গে বসে আছে। চলো দেখি, ওরা মনে হচ্ছে কোনো গম্ভীর বিষয়ে আলোচনা করছে। দেখি তো ওরা কি বিষয়ে আলোচনা করছে। কিরে অনি, তোদের খবর টবর সব ভালো তো? এবার অনেকদিন পরে এলি এদিকে। বাড়িতে সব ভালো আছে তো? সীমা মানে তোর মার হাঁপানিটা তো এই সময় একটু বাড়ে, আর তোর বাবারও তো হার্টের সমস্যা। সবার খবর ভালো তো? হ্যাঁ মামু, এখন বাবা মা সবাই ভালো আছেন। আসলে আমার রিসার্চের কাজে খুব ব্যস্ত হয়ে পড়েছি, তাই বিশেষ আর আসতে পারি না। হ্যাঁ, এখন সবাই তোরা খুব ব্যস্ত। এই বুড়ো মামার কথা কেন মনে থাকবে বল? তা তোর রিসার্চটা কি নিয়ে শুনি? আমার রিসার্চ মানে একটু অন্যরকম বিষয়ে আমি গবেষণা করছি। সচরাচর এই বিষয় নিয়ে কেউ তেমন নাড়াচাড়া করে না। তবে তুমি তো জানো মামু, তোমার এই ভাগ্নে বরাবরই একটু অন্যরকম।
তাই আর কি। সে তো সবই জানি, সেই জন্মকাল থেকে তোকে দেখছি সবাই যে পথে হাঁটে তুই যাস ঠিক তার বিপরীত পথে। সে আর আমার জানতে বাকি আছে? হ্যাঁ, কিন্তু তোর গবেষণার বিষয়টা তো আমাকে এখনো বললি না। শুনলে তুমি হাসবে না তো? যদি কথা দাও হাসবে না তাহলেই বলবো। আরে বাবা, একটা বিষয় নিয়ে তুই গবেষণা করছিস, সে তো খুব ভালো কথা। তা এ নিয়ে আমি খামোকা হাসতে যাব কেন? আরে বাবা, ভনিতা না করে বলেই ফেল না বাপু। আমি মানে আসলে ভূতবিদ্যা নিয়ে রিসার্চ করছি, যাকে বলে ওই প্যারানর্মাল সায়েন্স। ভূতবিদ্যা? মামু, তুমি কিন্তু কথা দিয়েছিলে যে হাসবে না, এটা কিন্তু ভালো হচ্ছে না। না 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 না, মানে এই বিষয় নিয়ে কোনো সাধারণ মানুষ যে আবার গবেষণাও করে সেটা আমার জানা ছিল না। আমি তো বরাবর শুনে এসেছি যে বনে জঙ্গলে কাপালিকরাই নাকি এইসব ভূত টুত নিয়ে পড়ে থাকে। তুইও যে আবার এই বিষয় নিয়ে রিসার্চ করবি সেটা আমার ধারণার বাইরে ছিল ভাগ্নে। হেসে নাও, হেসে নাও। যখন আমার এই গবেষণা বিশ্বের দরবারে এক নবদিগন্তের উন্মোচন করবে, তখন দেখো সব জায়গায় কাগজে টিভিতে বড় বড় করে আমার নাম প্রকাশিত হয়েছে, সেদিন বুঝবে এই অনির আসল কদর। আমি সেই দিনের অপেক্ষায় থাকবো ভাগ্নে, কিন্তু একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না ভাগ্নে, যে পৃথিবীতে তো অজানা অনেক বিষয় আছে, তা হঠাৎ তুই এই রকম একটা বিষয় নিয়ে কেন গবেষণা করতে গেলি? আসলে মামু, আমি জগতের কাছে এটাই দেখাতে চাই যে ভূত বা অলৌকিক যে শক্তি আমাদের আশেপাশে সর্বদা বিরাজমান, তা কিন্তু সব সময় ক্ষতি করবার জন্য নয়। চাইলে আমরা তাদের থেকে উপকারও পেতে পারি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা অনেক অসাধ্য সাধন করতে পারি, আর এটাই হলো আমার কাছে একটা চ্যালেঞ্জ। অল দ্য বেস্ট ভাগ্নে, কিন্তু মামা হিসেবে একটা উপদেশ অবশ্যই দেব, যাই করো সাবধানে করো। নবদিগন্ত উন্মোচনের চক্করে আবার নিজের জীবনকে বিপদে ফেলো না। তুমি পারো বটে। হ্যাঁ মামু, নিশ্চয়ই তোমার কথা মনে রাখবো। তুই এখন রেস্ট নে, আমি একটু বাজারটা ঘুরে আসি। দুপুরে জমিয়ে কচি পাঠার মাংস আর বাসমতি চালের পোলাও খাওয়া যাবে। ওকে মামু, ডান। কি ভাগ্নে, কেমন লাগলো আজকের মধ্যাহ্ন ভোজন? ফ্যান্টাস্টিক মামু। হরি কাকা এত ভালো মাংসের ঝোলটা রান্না করেছিল যে আমি তো এখনো আঙুল চেটে যাচ্ছি। যাই একটু গড়িয়ে নি, দুপুরটা আমার আবার খুব আলস্যি লাগে। ঠিক আছে মামু, তুমি রেস্ট নাও, আমি বরং একটু আশপাশটা ঘুরে আসি। কতদিন পরে এলাম, বোধহয় অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, তাই না? তা হয়েছে বই কি, আগের মতো অত বন জঙ্গলও নেই, আর তেমন বন্য শেয়াল কুকুরের উপদ্রব নেই। এখন সব বড় বড় বাড়ি আর শপিং মলের বারবারন্ত। তবে ঝিলের দিকটা বেশ শান্ত নিরিবিলি আছে, এতটাই শান্ত যে দিনের বেলাতেও বেশ গা ছমছম করে। এই নারায়ণপুরের ভুতুরে স্থান হয়েছে এখন ওটা। ভুতুরে স্থান মানে? কেন মামু, ভুতুরে স্থান কেন? জানি না, লোকে বলে যে ওখানে নাকি কি সব অদ্ভুত সব শব্দ শোনা যায়, রাতের দিকে নাকি মাঝে মাঝে অদ্ভুত সব আলো দেখা যায়। তবে সবই শোনা কথা, আমি আজ অব্দি নিজের চোখে কিছু দেখিনি। কিন্তু দেখিস, তোকে আবার এইসব বলাও খুব বিপদ। তুই আবার ওখানেই আজ এইসব নিয়ে এক্সপেরিমেন্ট করতে চলে যাস না। সবে এসেছিস, একটু এদিক ওদিক ঘুরে সন্ধ্যের আগেই ফিরে আসিস বাবা। আরে না না মামু, তুমি নিশ্চিন্ত থাকো, আমি সন্ধ্যের আগেই ফিরে আসবো। আচ্ছা, আমি আসি কেমন? সত্যি ছোটবেলার কত স্মৃতি জড়িয়ে আছে এই নারায়ণপুরের সঙ্গে। বাবা মার সঙ্গে কতবার যে এসেছি এখানে, তখন এত উন্নতও ছিল না, কিন্তু তবুও খুব ভালো লাগতো। সব গাছ কেটে বন জঙ্গল সাফ করে উন্নত হয়েছে ঠিকই, কিন্তু কোথায় যেন সেই পুরনো দিনগুলোকে খুব মিস করছি। আর এইসব ভেবে কি হবে? সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে জেন্টলম্যান। দিস ইজ কল লাইফ। কে 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 আপনি? বলবো সব বলবো।
বলবো বলেই তো সেই কখন থেকে এখানে বসে আছি। কাম হিয়ার ইয়াং ম্যান। বলবেন বলে বসে আছেন? মানে কাকে বলবেন বলে বসে আছেন? মানে আমি যে এখানে আসবো সেটা তো আপনি জানতেন না, আর তাছাড়া আমি মনে মনে কি ভাবছিলাম সেটাও তো আপনার জানার কথা নয়। তাহলে আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত উত্তেজিত হয়েও না। ভয় পেয়ে গেলে নাকি? হ্যাঁ, ভয় পাবো কেন? মানে আপনি এখানে একলা? মানে শুনেছি যে এই জায়গাটা ভালো না। এখানে নানা রকম ভূতের উপদ্রব দেখা যায়, কত শব্দ শোনা যায়। এই শব্দ না মানে থাক থাক থাক, আসলে আমি এখানে শান্তির খোঁজে আসি। চুপ করে এই ঝিলের জলের সামনে বসে থাকতে আমার বেশ লাগে। আর ভূত জাতীয় প্রজাতিটিকে আমি বিশেষ ভয় পাই না, কারণ বিনা কারণে ওরা কোনোদিন কারোর ক্ষতি করে না। না না, মানে আমি ঠিক সেটা বলিনি। আসলে আপনাকে হঠাৎ এখানে দেখে আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম, তাই আর কি। অবাক হবারই কথা। আসলে আপনার মতো আমিও একটু অন্যরকম, তাই একটু ফাঁকা নিরিবিলি নির্জন পছন্দ করি। আপনি কিন্তু মশাই একের পর এক বাউন্সার দিয়ে যাচ্ছেন, আর আমার কিউরিওসিটিও বাড়িয়ে যাচ্ছেন। আমার নাম হলো রবিন ডিসুজা। রবিন ডিসুজা? এখান থেকে কিছুটা দূরেই আমার বাড়ি। আচ্ছা। পেশায় জাহাজের ক্যাপ্টেন। ও রিয়েলি? ছোট থেকেই এই জায়গাটা আমার ভীষণ প্রিয়, তাই আর কি ছেড়ে যেতে পারি না। আসলে প্রিয় জিনিসের মোহ কাটিয়ে ওঠা সে তো খুব সহজ নয়, তাই বারবার এখানে চলে আসা। আর এই দিকটায় খুব দরকার না পড়লে সাধারণত কোনো মানুষের আগমন ঘটে না। তাই অনেক দিন পর একজন মানুষকে, মানে এই আপনাকে সামনে পেয়ে মনে হলো আপনিও বোধহয় আমার মতোই প্রকৃতি প্রেমী। তাই আর কি প্রথম দেখেই আপনাকে অনুমান করেছিলাম যে আপনিও হয়তো আমার মতোই নারায়ণপুরের পরিবর্তন দেখে আফসোস করছেন। সবটাই আমার অনুমান আর কি। ও আচ্ছা, নমস্কার। আমি অনির্বাণ রায়। এখানে মামার বাড়িতে ছুটি কাটাতে এসেছি। তা ভালো করেছেন, ভালো করেছেন। আমার তো এখন শুধু ছুটি আর ছুটি। মানে এই যে আপনি এক্ষুনি বললেন আপনি জাহাজের ক্যাপ্টেন? ছিলাম প্রায় 10 বছর। আর নেই। নেই? নেই মানে? মানে ক্যাপ্টেন নেই। ও আচ্ছা, তার মানে রিটায়ার করে গেছেন বুঝি? আপনার তাহলে নিশ্চয়ই অনেক দেশ ঘোরা হয়ে গেছে, আর অনেক অভিজ্ঞতাও হয়েছে। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা, সব ভেতরে জমা করে কত বছর অপেক্ষা করছি। কাউকে বলতে পারি না, কেউ শুনতেও চায় না আমার এই কথা। শুনবে? তুমি শুনবে আমার কথা? খুব টায়ার্ড লাগছে নিক, চোখ দুটো বুঝে আসছে। এক কাপ কফি হলে মন্দ হতো না। ও শিওর, আমি এক্ষুনি নিয়ে আসছি রবিন। থ্যাংক ইউ নিক। তুমি শুধু আমার সহকর্মী নও, তার সঙ্গে আমার একজন খুব ভালো বন্ধু। হ্যাঁ, আর আপদে বিপদে আসল বন্ধুই সবসময় পাশে থাকে। এবার যাও, একটু রেস্ট নাও। জাহাজের বাকি সবাই ঘুমিয়ে পড়েছে, তুমিও একটু রেস্ট নিয়ে নাও, ততক্ষণ আমি থাকছি এখানে। থ্যাঙ্কস এগেন নিক। তুমি সত্যিই আমার খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু। রবিন, বাঁচাও রবিন! রবিন, ওই দেখো। ও মাই গড, এটা কি? আমাদের বাকি জাহাজের লোকেরাও খুব ভয় পেয়ে গেছে মনে হচ্ছে।
শুনতে পাচ্ছ ওদের গলার আওয়াজ? Robin! না, এটা কি করলে নিক? এটা কি করলে তুমি? নিজের জীবন দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেলে নিক। না না, তোমার এই বলিদান আমি বৃথা হতে দেব না। আমি এর প্রতিশোধ নেবই, আমি নেবই। May I come in, Captain? বলুন। আমি জানি ক্যাপ্টেন, কাল যা হয়েছে তা আপনার পক্ষে কিছুতেই ভোলা সম্ভব নয়। আমরা কেউ কালকের রাতের ঘটনা ভুলতে পারছি না। আসলে এসবই এই জাহাজের জন্য, এই অভিশপ্ত জাহাজের দানবটা মার্কো পোলো নামে এক কর্মী বৃদ্ধকে এই জাহাজের মালিক হ্যামিল্টন গুলি করে হত্যা করেছিল। বয়সজনিত কারণে সে বেশি কাজ করতে পারত না ক্যাপ্টেন, তাই নিষ্ঠুর হ্যামিল্টন তাকে গুলি করে মেরে ফেলে। মারা যাবার সময় সে অভিশাপ দিয়ে যায় যে এই জাহাজে সে আর কাউকে আসতে দেবে না। যারা যারা এই জাহাজে এসেছে তাদের সকলেই এইভাবে মারা গেছে। এবার আমাদের পালা ক্যাপ্টেন, এবার আমাদের পালা। আমি আমার বন্ধুর মৃত্যুর প্রতিশোধ নেবই, আমার প্রতিজ্ঞা। কিন্তু আপনি এত কথা কি করে জানলেন? ক্যাপ্টেন সাবধান, আবার সেই ভয়ানক দানব এদিকে আসছে। এই মাত্র তার গলার আওয়াজ শুনতে পেলাম। ক্যাপ্টেন শুনলেন? তোমরা সবাই যে যার ঘরে চলে যাও, দরজাগুলো ভালো করে লক করে দিও। আমি আছি এখানেই, ও আসুক, আমি ওর জন্যই অপেক্ষা করছি। না ক্যাপ্টেন, আপনাকে আমি এভাবে একা কিছুতেই ছেড়ে যেতে পারবো না। আমিও থাকবো আপনার সঙ্গে। আমি যা বলছি তাই করো, ইটস মাই অর্ডার। আয় শয়তান, আমি তোর জন্যই অপেক্ষা করে আছি। তুমি আজ সকালে? আমি হলাম সেই মার্কো পোলো। আমার অভিশাপে এই জাহাজের কেউ বেঁচে থাকবে না। আমি কাউকে ছাড়বো না। এই হ্যামিল্টন জাহাজ আমি ধুলোয় মিশিয়ে দেব। আর হবে না শয়তান, তুই আমার বন্ধুকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আজই তোর একদিন, কি আমারই একদিন।
রবিন, রবিন মানে তো তুমি ছিলে, তাই না? দেখো দেখি কোথায় যে গেল ছেলেটা। প্রায় পুরো এলাকাটা একটু চষে ফিরলাম, কিন্তু ছেলেটার তো কোথাও দেখা পেলাম না। যাই যাই দেখি, একবার ঝিলের দিকটায় যাই। হ্যাঁ, অনি না ওটা? অনি, অনি, এই অনি, কি রে এখানে মাটিতে শুয়ে পড়েছিস কেন? হ্যাঁ, ওঠ ওঠ, উঠে পার। এই যে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে একটু শুয়ে পড়েছিলাম মামু, কখন চোখ লেগে গেছে। বলেছিলাম এই জায়গাটায় না আসতে, সেই তুই এলি। নে চল চল, সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি বাড়ি চল। হ্যাঁ মামু। আচ্ছা মামু, এখানে রবিন ডিসুজা বলে কাউকে চেনো তুমি? জাহাজে কাজ করতেন। হ্যাঁ, এই সামনেই ওর বাড়ি, কিন্তু রবিন তো প্রায় 10 বছর হলো নিখোঁজ। ওর অপেক্ষায় এখন ওর বৃদ্ধ বাবা দিন গুনছেন। কিন্তু তুই কি করে ওকে চিনলি? হ্যাঁ, সে কথা পরে বলবো না হয়, কিন্তু তার আগে আমাকে একবার ওর বাড়িতে যেতে হবে। বাড়িতে? হ্যাঁ। কেন রে? আমাকে একবার নিয়ে যাবে মামু ওনার বাড়িতে? ঠিক আছে ঠিক আছে, চল তাহলে। এই যে এই যে এটাই হলো রবিন ডিসুজার বাড়ি। এটাই বাড়ি? আরে সুকমল বাবু, আপনি ভেতরে আসুন, ভেতরে আসুন। এ হলো আমার ভাগ্নে অনির্বাণ, আজই এসেছে এখানে কয়েকদিনের জন্য বেড়াতে, তাই আপনার সঙ্গে আলাপ করাতে নিয়ে এলাম। ভালো করেছো, ভালো করেছো সুকমল। এই বাড়িটা আমাকে যেন গিলতে আসে। কতদিন হয়ে গেল কোনো মানুষের মুখ দেখিনি, কারোর সঙ্গে একটাও কথা বলিনি। কতদিন পর তোমাদের দেখে খুব খুব ভালো লাগছে। এই ছবিটা কার? এটা এটা আমার একমাত্র ছেলে রবিনের ছবি। আজ প্রায় 10 বছর হয়ে গেল রবিন বাড়ি ফেরেনি। ও যাদের সঙ্গে কাজ করত তাদেরও কোনো খবর কেউ দিতে পারেনি। কোথায় যে গেল আমার এই ছেলেটা। তবে আমার মন বলে ও একদিন ঠিক ফিরে আসবে। আমি জানি ও যতদিন না আসে আমি শান্তিতে মরতেও পারবো না। আমি জানি ও একদিন ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আসলে আঙ্কেল, আমি রবিনের বন্ধু। ছবিটা দেখে আমি চিনতে পারিনি, কারণ অনেকটা পুরনো দিনের তো। আসলে ও একটা বিশেষ কাজে বাইরের দেশে আটকে পড়েছে, তাই আসতে পারছে না। আর কবে আসতে পারবে তারও কোনো ঠিক নেই। তাই ও আমাকে বলেছে যে ও যতদিন না আসতে পারে আমি যেন আপনার দেখাশোনা করি। কিন্তু তাই বাবা, আমার চেয়ে আজ কি আনন্দ হচ্ছে। এতদিন পর গড মুখ তুলে চেয়েছেন। তোমরা বসো একটু বসো। আমি একটু কেক নিয়ে আসি তোমাদের জন্য। আজ নয়, এখন বরং আমরা আসি। আমার কিছু কাজ বাকি আছে, তবে আমি কথা দিলাম যতদিন এখানে আছি রোজ দুবেলা আমি এখানে আসব। আর আপনি মন খারাপ করবেন না একটু। রবিন যেখানেই থাকুক জানবেন ও খুব ভালো আছে আর আপনার সঙ্গেই আছে। বেঁচে থাকো মামু, চলো ওঠো। এই অনি,
ব্যাপারটা কি বলতো? কিছুই তো বুঝতে পারলাম না। পৃথিবীতে এমন অনেক কিছুই হয় মামু, যা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না, যার কোনো ব্যাখ্যা হয় না, তবুও তা হয় এবং তার থেকে আমরা অনেক শিক্ষাও নিয়ে থাকি। আজ ওই অসহায় বৃদ্ধ মানুষটার মুখে একটু হাসি ফোটাতে পেরে আমার যে কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না মামু। কতদিন পর আজ উনি আবার হাসলেন, যা কোটি টাকা দিয়েও কখনো কেনা যাবে না। That's my boy. I'm proud of you, my boy. Proud of you.